সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা কর্তৃক আয়োজিত স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষ অনলাইন ক্লাসে। আজকে আমাদের আলোচ্য কোর্সটি হচ্ছে পদার্থবিজ্ঞান ব্যবহারিক, যার বিষয় কোড হচ্ছে 222706। আজকে আমরা এর প্রথম অংশ অর্থাৎ তড়িৎ সংক্রান্ত ব্যবহারিক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের ক্লাসের প্রথমেই আমরা এই কোর্সের পাঠ্যসূচি সম্পর্কে তোমাদের একটু ধারণা দেবো, যেহেতু এটি প্রথম ক্লাস। এখানে প্রথমেই বলে রাখা ভালো যে ব্যবহারিক ক্লাস আসলে ব্যবহারিক ল্যাবেই নেবার জিনিস, ব্যবহারিক ল্যাবে নিজে যন্ত্রপাতি হাতে নিয়ে কাজ করার জিনিস। এখন যেহেতু একটি কোভিড মহামারী চলছে, এ কারণে আমরা বাধ্য হয়ে, যেহেতু বহুদিন তোমাদের ব্যবহারিক ক্লাসের জন্য তোমাদের ল্যাবে আসার সুযোগটি নেই, সে কারণে তোমাদের যাতে একটু সহায়তা হয় সে কারণে আমি বিভিন্ন ব্যবহারিক কোর্সের বিভিন্ন অংশের তাত্ত্বিক দিকগুলো একটু আলোচনা করব। আশা করি ক্লাসটি সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে। প্রিয় শিক্ষার্থীরা, একটি ব্যবহারিক পরীক্ষণের যে বিভিন্ন অংশগুলো থাকে এটি তোমাদের অপরিচিত কিছু নয়, তোমরা ইতিমধ্যে এগুলো জানো। প্রথম বর্ষে তোমরা একবার অলরেডি ব্যবহারিক পরীক্ষা দিয়ে এসেছো এবং তোমরা এর অংশগুলো জানো। আমি আবার মনে করিয়ে দেওয়ার জন্য বলছি যে প্রথমেই আমাদের প্রয়োজন হয়েছে একটি তত্ত্ব, অর্থাৎ যেই তত্ত্বের ভিত্তিতে আমরা ব্যবহারিক পরীক্ষণটি সম্পন্ন করব। দ্বিতীয় বর্ষের এই কোর্সের ক্ষেত্রে তোমরা, দ্বিতীয় বর্ষ হচ্ছে সবচেয়ে ভাগ্যবান বর্ষ 4টি বর্ষের মধ্যে, কারণ এই বর্ষেই একেবারে শতভাগ ব্যবহারিক পরীক্ষণ এমন তত্ত্ব অনুসারে হয় যেটি তোমরা ইতিমধ্যে ক্লাসরুমে পড়ে এসেছো। অর্থাৎ তোমাদের তাত্ত্বিক কোর্সে তোমাদের হচ্ছে আলোক বিজ্ঞান এই বছরই পড়ে থাকো এবং তড়িৎবিদ্যা এবং চুম্বকত্ব নামে আরেকটি কোর্স তোমাদের এই বছরই আছে। এবং তোমাদের দ্বিতীয় বর্ষ ব্যবহারিকের জন্য যেই ব্যবহারিক পরীক্ষণগুলো পাঠ্যসূচিতে দেওয়া আছে সেগুলো পুরোপুরি তোমাদের সিলেবাসের ভেতর থেকেই আছে। সে কারণে তত্ত্ব হিসাবে আমাদের যা যা জানবো সেগুলো আসলে কোনোটি নতুন কিছু নয়, কোনোটি অপরিচিত কিছু নয়। প্রতিটি তত্ত্ব তোমরা এই দুটি কোর্সের কোনো একটিতে ক্লাসরুমে পড়ে এসছো। এরপরে আমাদের প্রয়োজন হবে হচ্ছে যন্ত্রপাতি, অর্থাৎ একটি ব্যবহারিক পরীক্ষণ শুরুর আগে আমরা খাতাতে যখন লিখবো, তোমরা সবাই জানো যে এখানে আমরা একটি নোটবুক মেনটেন করি, একটি খাতা ব্যবহার করা হয়। খাতারও আবার দুটি প্রকার আছে, একটি রাফ খাতা আর একটি হচ্ছে চূড়ান্ত খাতা। এখন চূড়ান্ত খাতায় তোমরা যেই অংশগুলো সাধারণত তোমাদের লিখতে বলা হয় বা যে অংশগুলো তোমাদের ডকুমেন্টেড রাখতে হয় সেই অংশগুলো নিয়ে আমি বলছি যে প্রথমেই থাকে তত্ত্ব, এরপরে থাকে হচ্ছে যন্ত্রপাতি। যন্ত্রপাতি অংশটিতে তোমরা হচ্ছে কি কি যন্ত্র ব্যবহার করে এই পরীক্ষণটি করছো তার একটি তালিকা থাকে, এটা তোমরা আগে দেখে এসছো। এরপরে সাধারণত কাজের ধারা বর্ণনা করতে হয়, অর্থাৎ তোমরা এই যে ব্যবহারিক পরীক্ষণটি যে সম্পন্ন করলে কিভাবে করলে, তারপরে কিভাবে যন্ত্র ব্যবহার করলে, কিভাবে পাঠ নিলে, কিভাবে যদি কোনো লেখচিত্র অঙ্কনের প্রয়োজন থাকে সেটি কিভাবে করলে, এর বর্ণনাটি আসে হচ্ছে কাজের ধারায়। এরপরে যেটি আসে আমাদের এই পুরো যে কোনো একটি ব্যবহারিক পরীক্ষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেটি হচ্ছে উপত্য এবং ছক। অর্থাৎ ব্যবহারিক পরীক্ষণে আমরা সাধারণত যেটি করি, আমরা কোনো একটি যন্ত্র ব্যবহার করি, এক বা একাধিক যন্ত্র ব্যবহার করি। সেই যন্ত্রটি ব্যবহার করে আমরা কোনো একটি রাশির মান নির্ণয় করি, কখনো কোনো একটি রাশিকে পরিবর্তন করে আরেকটি রাশির উপরে তার কি প্রভাব সেটি দেখার চেষ্টা করি। যেভাবেই করি আমরা সাধারণত কিছু সংখ্যা পাই। যদি দেখা যায় যে আমরা হচ্ছে বিভব পার্থক্যের সাথে তড়িৎ প্রবাহের সম্পর্ক জানতে চাইছি, সেক্ষেত্রে আমরা বিভিন্ন উপায়ে বিভব পার্থক্য পরিবর্তন করি এবং আমরা কিভাবে পরিবর্তন করলাম সেটি কিন্তু আমরা খাতায় নোট রাখি, যে আমরা হচ্ছে এত এত ভোল্টেজ রাখা অবস্থায় আমার প্রবাহ ছিল এত, ভোল্টেজ 2 হলে প্রবাহ কত, ভোল্টেজ 3 হলে প্রবাহ কত। এইভাবে আমরা আমরা কি কি পরিবর্তন করছি এবং তার ফলে কি কি ফলাফল পাচ্ছি সেটি আমরা খাতায় সাধারণত লিখে রাখি এবং কখনো কখনো সেটি আবার আমরা হিসাবের মাধ্যমে নতুন কোনো রাশি বের করি। অনেক সময় দেখা যায় যে আমরা যেমন যদি তোমরা হচ্ছে একটি সিলিন্ডারের আয়তন বের করতে চাও, সরাসরি আয়তন বের করার পদ্ধতি আছে। আমরা সাধারণত সবচেয়ে সহজ পদ্ধতি যেটি ব্যবহার করি, যে আমরা হচ্ছে আলাদাভাবে একটি সিলিন্ডারের ব্যাস মাপি, সাধারণত স্লাইড ক্যালিপার্স দিয়ে। আমরা কোনো একটি স্ক্রু গজ ব্যবহার করে সেটির আবার ব্যাসের পরে হচ্ছে তার দৈর্ঘ্য মাপি বা উচ্চতা মাপি
এবং এই দুটো রাশিকে ব্যবহার করে আমরা জানি যে ব্যাসার্ধ এবং উচ্চতার সাথে বা দৈর্ঘ্যের সাথে সিলিন্ডারের আয়তনের একটি গাণিতিক সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটি ব্যবহার করে আমরা পরবর্তীতে তার সিলিন্ডারের আয়তন নির্ণয় করি। এভাবে তোমরাও অতীতে এভাবে কাজ করে এসছো। এই হিসাবগুলো আমরা সাধারণত এই উপাত্ত এবং ছক অংশে লিখে রাখি। এর পাশাপাশি যদি আমাদের কোনো লেখচিত্র থাকে, পদার্থবিজ্ঞানে আমরা লেখচিত্র বা গ্রাফ খুবই পছন্দ করি, কারণ আমাদের পক্ষে অসীম সংখ্যক মান নেওয়া সম্ভব না, কিন্তু আমরা যদি কয়েকটি মান নিয়ে সেটিকে একটি গ্রাফে বসিয়ে ফেলি, গ্রাফের চেহারা থেকে আমরা আন্দাজ করতে পারি যে আমাদের জানা মানের বাইরেও এর মান কত হতে পারে। কিংবা অনেক সময় গ্রাফ থেকেও তোমাদের কোনো একটি নির্দিষ্ট রাশির মান নির্ণয় করা প্রয়োজন হতে পারে। এরকম বিভিন্ন কারণে আমরা লেখচিত্র আসলে এই অংশেই ব্যবহার করি। এরপরে আমাদের হচ্ছে হিসাব, অর্থাৎ এই যে উপাত্ত থেকে আমরা যে মানগুলো নির্ণয় করলাম বা বিভিন্ন রকম ইনপুট এবং আউটপুট যেগুলো বের করলাম, সেগুলো থেকে আমাদের অনেক সময় গাণিতিক হিসাবের মাধ্যমে আরও অনেক রাশির মান বের করতে হয়। এবং সর্বশেষে এই অংশটি খুব গুরুত্বপূর্ণ, এটা অনেকেই হয়তো আলাদা করে বোঝে না। যে কোনো একটি ব্যবহারিক পরীক্ষণের ফলাফল কিন্তু নির্দিষ্ট। সাধারণত তোমাকে নির্দিষ্ট একটি জিনিস চাওয়া হয় যে অমুকের মান নির্ণয় করো। যেরকম তো আমরা প্রথম বর্ষে করে এসেছি হচ্ছে এই একটি যৌগিক দোলকের মাধ্যমে অভিকর্ষজ ত্বরণ জি এর মান নির্ণয়। এখানে তোমাদের মূল নিয়ত যেটি, তোমাদের গোল যেটি, সেটি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ জি, এটির মান তোমরা কত পেলে সেটি নির্ণয় করা। এটি হচ্ছে তোমাদের ফলাফল। এখন জি এর মান কিন্তু তোমরা সরাসরি পাওনি। তোমরা কি করেছিলে? তোমরা হচ্ছে একটি দণ্ডাকৃতির পেন্ডুলাম ছিল, সেটি দিয়ে তোমরা বিভিন্ন রকমের অবস্থানের জন্য একটি স্টপ ওয়াচ ব্যবহার করেছিলে, তার মাধ্যমে তার দোলনকাল নির্ণয় করেছিলে। সেই দোলনকালগুলো আবার তোমরা একটি গ্রাফে বসিয়েছিলে, গ্রাফ থেকে হিসাবের মাধ্যমে তোমরা শেষমেশ একটি জি এর মান বের করেছিলে। এখন তোমরা অনেকে অনেক সময় যেটি করো যে তোমরা হচ্ছে উপাত্ত এবং ছক অংশে সুন্দর করে যা যা করেছো, কি কি তথ্য পেয়েছো, কি কি রাশি মেপেছো তার বর্ণনা দাও, তারপরে হিসাব করো। হিসাবের পরে এখন হিসাব অনেক সময় এক ধাপের হতে পারে, 2-3 ধাপেরও হতে পারে, কিন্তু আমাদের চূড়ান্ত ফলাফল কিন্তু সাধারণত সুনির্দিষ্টভাবে একটি থাকে। তবে অনেকে হিসাব করে মনে করো যে হিসাবের কোন অংশটি আসলে ফলাফল, সেটি আর আলাদা করে দেখাতে ভুলে যাও। এটি করা যাবে না। তোমাদের অবশ্যই ফলাফলটি পরিষ্কারভাবে বলতে হবে যে এই হচ্ছে আমি ব্যবহারিক করলাম, আমি হচ্ছে পাঠ নিলাম, পাঠের পরে আমি এই হিসাব করলাম, এবং হিসাবের পরবর্তীতে হিসাবের মধ্য দিয়ে আমি হচ্ছে ঠিক এই ফলাফলটি পেলাম। সেটি যদি জি এর মান হয়, আমাদের লিখতে হবে যে আমরা পেলাম যে অভিকর্ষজ ত্বরণ জি এর মান সমান সমান এত পেয়েছি। কিংবা তোমাদের যদি কোনো একটি রাশির ভোল্টেজ কারেন্ট সম্পর্ক লিখতে বলা হয়, সব ফলাফল কিন্তু তোমরা একেবারে সরাসরি যে গাণিতিক মান হিসাবে পাবে, একটি সংখ্যায় পাবে তা না। অনেক সময় তোমাদের কোনো একটি সম্পর্ক বের করতে বলা হয়। গাণিতিক সম্পর্ক বিভিন্ন রকম হতে পারে। অনেক সময় হয়তো সমানুপাতিক সম্পর্ক হয়, অনেক সময় ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়, অনেক সময় বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। যেটি পাবে গাণিতিকভাবে হিসাব করে, সেটি হবে সেক্ষেত্রে তোমাদের ফলাফল। অনেক সময় আমাদের দেখা যায় যে ভোল্টেজ কারেন্ট সম্পর্কটি, উদাহরণস্বরূপ বলছি, যে হয়তো দেখা যায় ভোল্টেজ এবং কারেন্টের সম্পর্কটি একটি সরল রেখা পেলে। সরল রেখার অর্থ হচ্ছে ভোল্টেজের সাথে কারেন্টের সম্পর্কটি এই ক্ষেত্রে সমানুপাতিক। সেক্ষেত্রে তোমাদের ফলাফল হবে যে সংশ্লিষ্ট ক্ষেত্রের বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহের যে সম্পর্ক সেটি সমানুপাতিক। এটি হয়তো তোমাদের ফলাফল। এরকম বিভিন্ন রকম ফলাফল আমাদের হতে পারে, কিন্তু যেই ফলাফলটি সেটি অবশ্যই আমাদের পরিষ্কার করে সুস্পষ্টভাবে লিখতে হবে, যাতে বোঝা যায় যে একজন ফলাফল পর্যন্ত পৌঁছাতে পেরেছে কিনা। আর সবশেষে আরেকটি বিশেষ অংশ আলোচনা, এটি তোমরা অনেক সময় আলোচনার বদলে ভুলক্রমে তোমাদের বইগুলোতে অনেক সময় সতর্কতা দেওয়া থাকে, তোমরা লাইন ধরে হচ্ছে সতর্কতা লিখে আসো। সতর্কতা অংশটি আসলে তোমরা যখন উচ্চ মাধ্যমিক পর্যায়ে ব্যবহারিক পরীক্ষা দিয়ে এসছো, সেটি হচ্ছে সতর্কতা আসলে উচ্চ মাধ্যমিক শ্রেণীর জন্য। তোমাদের সাথে তুলনা করলে এটি আসলে বাচ্চাদের জন্য করার কথা, তোমাদের জন্য নয়, কারণ তোমরা বড় হয়ে গেছো, তোমরা এখন স্নাতক শ্রেণীতে পড়ছো। তোমাদের জন্য যে অংশটি বরাদ্দ সেটির নাম হচ্ছে আলোচনা। এখন আলোচনার অর্থ হচ্ছে
তুমি এই যে পরীক্ষণটি করলে, এই যে তুমি তত্ত্ব ব্যবহার করেছো, তত্ত্বের পরে যন্ত্রপাতির তালিকা দিয়েছো, তুমি হচ্ছে তোমার কাজের বিবরণ দিয়েছো, এই করলাম, তুমি উপাত্ত এবং ছক অংশে কিছু পার্ট নিয়েছো, হিসাব করেছো, সর্বশেষে ফলাফল পেয়েছো। এখন তোমরা তত্ত্বীয় অংশে বিভিন্নভাবে পড়ে এসেছো যে একটি রাশির মান কিন্তু বিভিন্ন কিছুর উপর নির্ভর করতে পারে। সেটি ধরা যাক তাপমাত্রার উপর নির্ভর করতে পারে, তার পারিপার্শ্বিকের উপর নির্ভর করতে পারে। তুমি যখন তড়িৎ সংক্রান্ত কোনো কাজ করছো, সেখানে যন্ত্রপাতির বিভিন্ন সমস্যা থাকতে পারে, তোমার যন্ত্রপাতির সীমাবদ্ধতা থাকতে পারে, সীমানা থাকতে পারে। তোমার তুমি যখন গ্রাফের থেকে কোনো একটি রাশির মান নির্ণয় করবে, তখন তোমার গ্রাফের চেহারা অনেক সময় ভুলক্রমে অন্যরকম আসতে পারে, এমন বহু কিছু হতে পারে। এখন আলোচনা অংশে তোমার কাজ হচ্ছে, এটি খুব স্বাভাবিক যে ব্যবহারিক ক্ষেত্রে আমি ধরেই নিচ্ছি যে, ধরো তোমাকে যদি জি এর মান বের করতে বলা হয়, আমি এখানে আশা করছি না যে তুমি একেবারে জি এর স্ট্যান্ডার্ড মান যেটি হুবহু 9.81 পেয়ে যাবে, এটি আমরা এখানে আশা করি না। এখন আমরা আবার এটিও আশা করি না যে যে মানটি 9.81 হওয়ার কথা সেটি তুমি 14.2 পাবে। এত বেশি অংশের এত বিশাল ভ্যারিয়েশন যদি হয়, তাহলে অবশ্যই তোমার পরীক্ষণে বড় ধরনের কোনো ভুল হয়েছে। এখন 9.81 এর বদলে আমরা হয়তো 9.7 পেতে পারি, আমরা হয়তো 9.9 পেতে পারি, না হয় 10 পেতে পারি, এরকম কাছাকাছি কোনো একটা মানের একটু হালকা এদিক ওদিক হতেই পারে, এটি খুব স্বাভাবিক। এখন আলোচনা অংশে তোমার মূল দায়িত্ব হচ্ছে এই যে তুমি যে তোমার মানটি যে আসল মান থেকে সরে গেল, যেটি হুবহু হওয়ার কথা সেটি আসলো না, সেটি তুমি ব্যাখ্যা করবে। কিংবা হতে পারে যে তোমার হয়তো কোনো একটি তুমি গ্রাফ করেছো, দেখলে তোমার গ্রাফের হচ্ছে একটি অংশ খুব চমৎকার, কোনো একটি অংশে হয়তো একটু বিন্দুগুলো নড়ে চড়ে গিয়েছে, বিন্দুগুলো ঠিক যেভাবে লাইন ধরে আসছিল সেভাবে আসেনি। তুমি তখন ব্যাখ্যা করবে যে ওই অংশের জন্য কি সমস্যা হতে পারে, যার কারণে অমুক অংশে তোমার গ্রাফটি বেঁকে গিয়েছে বা অমুক অংশে তোমার গ্রাফটি আশানুরূপ হয়নি। এই আলোচনাগুলোই নিজের ভাষায় করার নামটি হচ্ছে আলোচনা। এখানে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে তোমাদের বইতে সতর্কতা নামে যে অংশটি দেওয়া থাকে, সেখান থেকে তুমি আলোচনার হিন্টস পেতে পারো, কিন্তু আলোচনার অংশে আমরা কিন্তু সতর্কতা আশা করি না। এখানে হচ্ছে আমরা আলোচনাই চাই যে তোমার তুমি সতর্কতা থেকে তুমি হয়তো ইঙ্গিত পেতে পারো যে অমুকটা করার কথা ছিল, আমি করি নাই। তুমি এভাবে ব্যাখ্যা করবে যে অমুকটি এভাবে করা হয়নি, সে কারণে ফলাফলটি আশানুরূপ হয়নি বা এই পরিমাণে বদলে গিয়েছে, এটি তোমার আলোচনা হতে পারে। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দ্বিতীয় বর্ষ পদার্থবিজ্ঞান যে ব্যবহারিক কোর্স, সেখানে আমরা আসলে দুইটি অংশে ভাগ করি। একটি হচ্ছে ক বিভাগ, এখানে তোমরা তড়িৎ সংক্রান্ত কিছু প্র্যাকটিক্যাল করবে, এবং আরেকটি হচ্ছে খ বিভাগ, সেটি হচ্ছে আলোকবিদ্যা সংক্রান্ত। তোমাদের সম্পূর্ণ কোর্সে এই ক বিভাগ এবং খ বিভাগ কিন্তু সম্পূর্ণ আলাদা অংশ। অর্থাৎ তোমাদের ক বিভাগ থেকে যে কোনো একটি, তোমরা যখন ফাইনাল পরীক্ষায় অংশ নেবে, তোমাদের ক বিভাগ থেকে অর্থাৎ তড়িৎ সংক্রান্ত একটি ব্যবহারিক করে দেখাতে হবে, এবং খ বিভাগ অর্থাৎ আলোকবিদ্যা থেকে আরেকটি প্র্যাকটিক্যাল তোমাদের করে দেখাতে হবে। তোমরা কিন্তু মানে দুইটি প্র্যাকটিক্যাল করতে হবে, দুইটি ব্যবহারিক পরীক্ষণ করতে হবে আলাদাভাবে, ক থেকে একটি এবং খ থেকে একটি। তোমাদের কিন্তু এরকম ভাবে করলে হবে না যে ক থেকেই দুটি করলে বা খ থেকেই দুটি করার সুযোগ কিন্তু তোমাদের সিলেবাসে নেই, সম্পূর্ণ আলাদা হবে। সে কারণে তোমাদের দুটি আলাদা অংশের কাজগুলোই শিখতে হবে। আর এখানে আরেকটি জিনিস জানা থাকা ভালো, এখানে আমি যে অংশগুলো দেখিয়েছি, তোমাদের ফাইনাল পরীক্ষায় অর্থাৎ তোমাদের যখন সবশেষে ব্যবহারিক পরীক্ষাটি হবে, সেখানে এর সাথে কিন্তু আরো একটি অংশ আসে আলোচনার পরে, সেটি হচ্ছে মৌখিক পরীক্ষা। অর্থাৎ এখানে তোমরা যদি মনে করে আসো যে এখানে তোমরা হচ্ছে ব্যবহারিক ল্যাবের ধারে কাছেও না এসে, যন্ত্রপাতি না চিনে শুধুমাত্র মুখস্থ করে এসে পরীক্ষা দিয়ে যাবে, অনেকের এই ভুল ধারণাটি থাকে যে মনে করে এটা মনে হয় আর 5টি কোর্সের মতোই একটি কোর্স। সেক্ষেত্রে তুমি যদি যন্ত্রপাতির ধারে কাছেও কোনোদিন না আসো বা এই সংক্রান্ত পড়াশোনা, এটি কিন্তু সম্পূর্ণ আলাদা একটি কোর্স। তোমার তড়িৎ বিজ্ঞান এবং চুম্বকত্বের জন্য যেমন তোমার আলাদাভাবে পড়তে হয়, তোমার চিরায়ত বলবিদ্যার জন্য তোমার যেমন আলাদাভাবে পড়তে হয়, তোমার হচ্ছে আলোকবিদ্যার জন্য যেরকম আলাদাভাবে পড়তে হয়, এটির জন্যও কিন্তু আলাদাভাবে তোমাকে পড়াশোনা করতে হবে, এবং একই সাথে তোমাকে প্র্যাকটিক্যাল ক্লাসে অর্থাৎ আমাদের ল্যাবরেটরিতে এসে তোমার হাতে কলমে যন্ত্রগুলো নিয়ে কাজ করতে হবে। সেটি যদি না করো, সেক্ষেত্রে আমরা যখন মৌখিক পরীক্ষাটি নেব, মৌখিক পরীক্ষাতেই
ওস্তাদের দৌড় শেষ রাত পর্যন্ত না মাঝরাত পর্যন্ত সেটি ধরা পড়ে যাবে। সে কারণে সবচেয়ে সোজা উপায় হচ্ছে, অবশ্যই তোমাদের এখন আসতে বলছি না, কারণ এখন আসা সম্ভব নয়, কিন্তু যখন এই কোভিড মহামারীটি শেষ হবে, পরীক্ষার আগে অবশ্যই তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসের সময় দেওয়া হবে, তখন সবার প্রতি আমার পরামর্শ থাকবে অবশ্যই প্রতিটি যন্ত্রপাতি কিভাবে ব্যবহার করতে হয় এবং ব্যবহার করে কিভাবে মান নিয়ে এই ব্যবহারিক পরীক্ষণগুলো করতে হয় সেগুলো সবাই শিখে নেবে। এখন প্রিয় শিক্ষার্থীরা, এই তড়িৎ বিষয়ের আমরা যে প্র্যাকটিক্যাল পরীক্ষণগুলো করে থাকি, অর্থাৎ ব্যবহারিক পরীক্ষণগুলো করে থাকি, তার কিছু অংশের তালিকা এখানে দেওয়া হয়েছে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছ, তোমাদের প্রথম পরীক্ষণটি হচ্ছে একটি ব্যালিস্টিক গ্যালভানোমিটারের লগ হ্রাস ও ক্রান্তি অবদমন রোধ নির্ণয়। এরপরে আছে হচ্ছে এসি ধারক বর্তনীতে ভোল্টেজ কারেন্ট সম্পর্ক পর্যবেক্ষণ ও ধারকত্ব নির্ণয়। এসি আবেশক বর্তনীতে ভোল্টেজ কারেন্ট সম্পর্ক পর্যবেক্ষণ ও আবেশাঙ্ক নির্ণয়। সিগন্যাল জেনারেটর হতে কম্পাঙ্কের পরিবর্তনের দরুন ধারকীয় প্রতিঘাতের পরিবর্তন এবং সিগন্যাল জেনারেটর হতে কম্পাঙ্কের পরিবর্তনের দরুন আবেশীয় প্রতিঘাতের পরিবর্তন পর্যবেক্ষণ। এখানে তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করলে দেখবে যে এখানে তোমাদের যে কোনো একটি এই নামের মধ্যেই কিন্তু তোমাদের আসলে পুরো পরীক্ষণে কি করতে হবে তার একটি বিবরণ থাকে। এখানে প্রথম পরীক্ষণটি থেকে আমরা বুঝতে পারছি যেখানে আমরা আসলে যেটি ব্যবহার করব সেটি হচ্ছে ব্যালিস্টিক গ্যালভানোমিটার নামে একটি যন্ত্র, এবং আমরা যা নির্ণয় করব তাদের একটির নাম হচ্ছে লগ হ্রাস বা লগ ডিক্রিমেন্ট এবং আরেকটির নাম হচ্ছে ক্রান্তি অবদমন রোধ অর্থাৎ ক্রিটিক্যাল ড্যাম্পিং রেজিস্ট্যান্স নির্ণয়, এবং পরবর্তীগুলোর মধ্যে এরকম বিভিন্ন বর্ণনা আছে। এখন আমরা অনলাইন ক্লাসে আমরা প্রতিদিন একটি ব্যবহারিক পরীক্ষণের ক্রিয়া সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তার আগে আমরা কিছু কমন যন্ত্রপাতি আছে, কিছু সাধারণ যন্ত্রপাতি আছে যেগুলো আমাদের এই অংশের প্রতিটির জন্যই বারবার ব্যবহার করতে হবে। তার মধ্যে কোনো কোনোটি তোমরা জানো, কোনো কোনোটি তোমরা তাত্ত্বিকভাবে পড়ে এসেছো, হয়তো চোখে দেখোনি এর আগে, সেগুলো সম্পর্কে আমরা তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রথমেই যেটি লাগবে সেটি হচ্ছে, অর্থাৎ সেই ধারণাটি হচ্ছে গ্যালভানোমিটারের ধারণা। এখন গ্যালভানোমিটার আমরা যদি প্রকারভেদ করতে যাই, গ্যালভানোমিটার আছে দুই রকম, একটি হচ্ছে চলচুম্বক গ্যালভানোমিটার আর একটি হচ্ছে চলকুণ্ডলী গ্যালভানোমিটার। গ্যালভানোমিটারের গঠনটি কীরকম সেটি তোমাদের এই বছরেরই একটি কোর্স আছে, তড়িৎ এবং চুম্বকত্ব, সেই কোর্সের ক্লাসে তোমাদের আমি এটি পড়িয়েছি। গ্যালভানোমিটার কোন পদার্থবৈজ্ঞানিক তত্ত্বের উপরে ভিত্তি করে কাজ করে সেটি তোমরা জানো। তড়িৎ এবং চুম্বকত্বের মধ্যে তোমরা জানো যে তড়িৎ ক্ষেত্রের পরিবর্তনের সাথে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হওয়ার একটি সম্পর্ক আছে, এবং সেই চুম্বক ক্ষেত্রের সাথে আবার তড়িৎ ক্ষেত্রের একটি সম্পর্ক আছে। এখন তোমরা একটি স্থায়ী চুম্বক ক্ষেত্রের ভেতরে যদি কোনো একটি তড়িৎবাহী তারকে রাখা হয়, যেহেতু প্রতিটি তড়িৎবাহী তার একটি চুম্বক ক্ষেত্র উৎপন্ন করে এবং সেই চুম্বক ক্ষেত্রের মানটি আবার, এটি তোমরা পড়ে এসেছো যে সেই চুম্বক ক্ষেত্রের মানটি আবার তার ভেতর দিয়ে প্রবাহিত তড়িতের সমানুপাতিক সাধারণত, বা তার প্রবাহিত তড়িতের সাথে সেটির চুম্বক ক্ষেত্রের মানের পরিবর্তন হয়, একটি সম্পর্ক আছে। এখন গ্যালভানোমিটারে যেটি করা হয় যে একটি স্থায়ী চুম্বকের ভেতরে একটি নড়তে পারে অর্থাৎ চলনশীল একটি কুণ্ডলী রাখা হয়, অথবা একটি স্থায়ী কুণ্ডলীর মাঝখানে একটি চলনশীল চুম্বক রাখা হয়, যে কোনো একটি করা হয়। যে ক্ষেত্রে চুম্বকটি নড়তে পারে তার নাম হচ্ছে চলচুম্বক গ্যালভানোমিটার, যে ক্ষেত্রে কুণ্ডলীটি নড়তে পারে এবং চুম্বকটি স্থায়ীভাবে আটকানো থাকে তাকে আমরা বলি হচ্ছে চলকুণ্ডলী গ্যালভানোমিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সাধারণত যেটি ব্যবহার করে থাকি সেটি হচ্ছে চলকুণ্ডলী গ্যালভানোমিটার, একে হচ্ছে ডি আর্সেনোভাল গ্যালভানোমিটারও বলা হয়ে থাকে। এখন এটির বাইরে গ্যালভানোমিটারের আরও দুটি প্রকারভেদ আছে, আরও দুই রকমের গ্যালভানোমিটার আমরা পেয়ে থাকি। এদের তোমরা হচ্ছে স্ক্রিনের নাম দেখতে পাচ্ছ। একটি হচ্ছে ব্যালিস্টিক গ্যালভানোমিটার, আরেকটিকে বলা হচ্ছে ডেড বিট গ্যালভানোমিটার। এখন ব্যালিস্টিক গ্যালভানোমিটার ক্ষেত্রে, ব্যালিস্টিক গ্যালভানোমিটার আসলে নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে যে পরিমাণ বৈদ্যুতিক চার্জের প্রবাহ ঘটে
তার পরিমাণ নির্ণয় করে, অর্থাৎ এটি হচ্ছে হঠাৎ ডিসচার্জ জনিত যে কারেন্ট সেটি নির্ণয় করে। এটি দ্বারা আমরা আসলে একটি স্থায়ী প্রবাহের মান নির্ণয় করতে পারি না, এটি একটি মুহূর্তের জন্য। এমনিতে ব্যালিস্টিক শব্দটি তোমরা এর আগে হয়তো মিসাইলের আগে ব্যবহার করতে দেখেছো, যে ওই যে আমরা ICBM এর নাম শুনেছি, যে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এর সাথে আসলে নিক্ষেপের একটি সম্পর্ক আছে। ব্যালিস্টিক গ্যালভানোমিটার ঠিক তাই, মিসাইল যেরকম নিক্ষেপ করা হয়, এই ব্যালিস্টিক গ্যালভানোমিটারের যে সূচক কাঁটাটি সেটিও এক মুহূর্তের জন্য নিক্ষেপ করা হয় এবং সেখান থেকে আমরা একটি পরিমাণ পাই। আর ডেডবিট গ্যালভানোমিটার আমরা সাধারণত যে গ্যালভানোমিটারটি ল্যাবে নিয়মিত দেখে থাকি, ডেডবিট গ্যালভানোমিটার, এখানে নাম থেকে কিছুটা বোঝা যাচ্ছে যে এটি একটি বিট দিয়ে থেমে যায়, অর্থাৎ এটি দ্বারা আসলে আমরা একটি স্থির কারেন্ট বা একটি স্থির বিদ্যুৎ প্রবাহের পরিমাপ করতে পারি। এটির কাঁটাটি একটি নির্দিষ্ট প্রবাহের জন্য নির্দিষ্ট পার্ট, এটি নড়াচড়া করে না। এখন আমরা যদি একটু যে চিত্রের মাধ্যমে দেখি, তোমরা সাধারণত ল্যাবে যে গ্যালভানোমিটারগুলো দেখে থাকো সেটি একটি প্লাস্টিকের খোলসের মধ্যে একটি কাভারের ভেতরে থাকে, সে কারণে ভেতরের অংশগুলো অনেক সময় পরিষ্কার দেখা যায় না। তোমাদের জন্য এখানে একটি ছবির ব্যবস্থা করেছি, দেখো এই যে এখানে যে অংশটি আছে, এই যে এই অংশটি এবং এই অংশটি, এই দুটি অংশ আসলে এই যে বড় একটি স্থায়ী চুম্বকের দুটি মেরু, অর্থাৎ এই যে এটি হচ্ছে একটি ইউ আকৃতির অশ্বক্ষুরাকৃতি চুম্বক, এটি হচ্ছে তার একটি মেরু এবং এটি হচ্ছে আরেকটি মেরু। এই জিনিসটি এভাবে গোল করে রাখার সুবিধা হচ্ছে এই বরাবর, এই মাঝ বরাবর, এই দুই মেরু বরাবর এখানে হচ্ছে এর যে চুম্বক ক্ষেত্রটি এটি ক্রিয়াশীল থাকে এবং তার মধ্যে এইখানে তোমরা যেটিকে দেখতে পাচ্ছ, এই যে এইভাবে দেখা যাচ্ছে যে এটি আসলে একটি চার কোণা ফ্রেমের উপরে অনেকবার একটি তারকেই বারবার পেঁচিয়ে আনা হয়েছে, অর্থাৎ একটি কুণ্ডলী রাখা হয়েছে এবং এই কুণ্ডলীটি এমনভাবে রাখা হয়েছে যাতে এর সাথে এর কিন্তু কোনো সংস্পর্শ নেই, এর সাথে এটি টাচ করে নেই, কিন্তু এটিকে এমনভাবে এখানে রাখা হয়েছে যাতে এটি মুক্তভাবে ঘুরতে পারে। অর্থাৎ তুমি যখনই এই তারের মধ্যে দিয়ে প্রবাহ সৃষ্টি করবে, প্রবাহ সৃষ্টি করার জন্য এই তারের সাথে আবার ভেতর দিয়ে এই প্রান্ত এবং এই প্রান্তের সংযোগ করা আছে, অর্থাৎ বাইরে থেকে যখন আমরা কোনো একটি সার্কিটে সংযোগ করতে যাব, আমরা এক প্রান্ত এখানে সংযুক্ত করব, আরেক প্রান্ত এখানে সংযুক্ত করব, এর ভেতর দিয়ে এই তারটি আসলে এই কুণ্ডলীর সাথে সংযুক্ত করা আছে। সে কারণে এখান দিয়ে আমরা যদি কোনো বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করি বা বিদ্যুৎ প্রবাহের সাথে সংযুক্ত করি, কোনো সার্কিটের সাথে সংযুক্ত করি, ওই বিদ্যুৎ প্রবাহটি আসলে এই যে চার কোণা কাত হয়ে যেই কুণ্ডলীটি আছে এই কুণ্ডলী বরাবর প্রবাহিত হবে এবং যখনই এখানে বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হবে, তোমরা জানো, তোমাদেরকে ইতিমধ্যে ক্লাসে আমরা পড়িয়েছি যে এই এই প্রবাহের কারণে এই চার কোণা কুণ্ডলীটির আশেপাশে একটি চুম্বক ক্ষেত্র উৎপন্ন করবে এবং এই চুম্বক ক্ষেত্রটির মান আবার নির্ভর করবে যে তোমার প্রবাহটি কত তীব্র ছিল তার উপরে। অর্থাৎ প্রবাহ যদি বেশি হয় আবার চুম্বক ক্ষেত্রের মান বেশি হবে, প্রবাহ যদি কম হয় আবার চুম্বক ক্ষেত্রের মানও কম হবে। এখন এখানে স্থায়ী চুম্বক যেটি বসানো আছে ইউ আকৃতির, এর চুম্বক ক্ষেত্রটির মান কিন্তু নির্দিষ্ট, ফিক্সড। এখন এখানে বিভিন্ন প্রবাহের জন্য এর যে পরিবর্তী চুম্বক ক্ষেত্রটি উৎপন্ন হবে সেটির মান আবার বিভিন্ন রকম। কম প্রবাহের জন্য কম চুম্বক ক্ষেত্র, অর্থাৎ এই যে এখানে দুইটি চুম্বক ক্ষেত্র উৎপন্ন হচ্ছে, একটি হচ্ছে স্থায়ীভাবে একটি চুম্বক ক্ষেত্র আছে এই স্থায়ী চুম্বকের জন্য, আরেকটি হচ্ছে সাময়িকভাবে উৎপন্ন একটি চুম্বক ক্ষেত্র আছে, সেটি হচ্ছে এর মধ্যে দিয়ে প্রবাহের কারণে সৃষ্ট। এখন এই দুটি চুম্বক ক্ষেত্র একই স্থানে যদি অবস্থান করে, তোমরা চুম্বক নিয়ে বিভিন্ন সময়ে হয়তো খেলাধুলা করে দেখেছো যে চুম্বকের দুটি ধর্ম, একটি আকর্ষণ এবং একটি বিকর্ষণ। সোজা কথায় যে কোনো দুটি চুম্বক পাশাপাশি রাখলে বা যে কোনো দুটি চুম্বক ক্ষেত্র পাশাপাশি রাখলে তাদের মধ্যে একটি মিথস্ক্রিয়া হয়, তাদের মধ্যে আকর্ষণ কিংবা বিকর্ষণ এরকম বলের একটি টানাহেঁচড়া হয়ে থাকে, বলের আদান প্রদান হয়। এখন তোমাদের যাদের মধ্যে আকর্ষণ কিংবা বিকর্ষণ ঘটবে সেই চুম্বক ক্ষেত্রের মান যদি বেশি হয়, আকর্ষণ ও বিকর্ষণের মানও বেশি, যদি চুম্বক ক্ষেত্রের মান কম হয়ে থাকে সেই আকর্ষণ বিকর্ষণের মানও কম। এখন এখানে যদি আমাদের এই চুম্বক বলের পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে কুণ্ডলীটি অনেক দূর সরে যাবে। তোমরা এখানে খেয়াল করে দেখবে যে এই কুণ্ডলীর সাথে স্থায়ীভাবে এখানে কিন্তু একটি কাঁটা লাগানো আছে এবং এই কাঁটার সাথে একটি গোলাকৃতি চাঁদার মতো স্কেল লাগানো আছে, অর্থাৎ এই কুণ্ডলীটি যেহেতু এই যে এই বিন্দুকে কেন্দ্র করে, অর্থাৎ এখান দিয়ে একটি অক্ষদণ্ড আছে, এই অক্ষদণ্ডকে কেন্দ্র করে যখন ঘুরে যাবে
এই কাঁটার অবস্থান এদিকে কিংবা এদিকে এটি নড়তে পারবে। অর্থাৎ যদি প্রবাহ বেশি হয়, প্রবাহ বেশি হলে এর দ্বারা উৎপন্ন সাময়িক চৌম্বক ক্ষেত্র তার মানও বেশি হবে। চৌম্বক ক্ষেত্রের মান হলে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানও বেশি হবে। আকর্ষণ বিকর্ষণের বলের মান বেশি হলে এর যে বিক্ষেপ সেটির পরিমাণও বেশি হবে। অর্থাৎ আমরা এখানে আসলে একটি কোণ নির্ণয় করছি, কিন্তু সেই কোণটি কার উপর নির্ভর করছে? সেই কোণটি আবার নির্ভর করছে এখানে প্রবাহিত যে বিদ্যুৎ প্রবাহ তার উপরে। অর্থাৎ এখানে আমরা কোণের মাধ্যমে আসলে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ নির্ণয় করছি। এখন সরাসরি গ্যালভানোমিটারকে আমরা আসলে ব্যবহার করি না। গ্যালভানোমিটারকে আমরা ব্যবহার করি দুটি বিশেষ চেহারায় বা বিশেষ পদ্ধতিতে, বিশেষ সার্কিটে। সে দুটির নাম তোমরা জানো। সেটি একটি হচ্ছে আমরা অ্যামিটার হিসেবে গ্যালভানোমিটার ব্যবহার করি, আরেকটি হচ্ছে আমরা ভোল্টমিটার হিসেবে গ্যালভানোমিটারকে ব্যবহার করি। আসলে আলাদাভাবে অ্যামিটার বলতেও দুনিয়াতে কিছু নেই, আলাদা করে ভোল্টমিটার বলতেও দুনিয়াতে কিছু নেই। দুনিয়াতে আসলে একটাই যন্ত্র আছে, সেটার নাম হচ্ছে গ্যালভানোমিটার। এখন গ্যালভানোমিটারকেই আমরা বিভিন্নভাবে যখন ব্যবহার করি, কখনো এর নাম হয় অ্যামিটার, কখনো এর নাম হয় ভোল্টমিটার। কিভাবে সেটি আমরা এখন এই ক্লাসে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে হচ্ছে অ্যামিটারের কার্যনীতি সম্পর্কে জানবো। তোমাদের অ্যামিটারের কার্যনীতি সম্পর্কে এর আগে তোমাদের যে তাত্ত্বিক ক্লাসে, অর্থাৎ তড়িৎ চুম্বকত্ব সংক্রান্ত যে কোর্সে, সেখানে ক্লাসে তোমাদের আমি পড়িয়েছি। এটি এই ব্যবহারিক ক্লাসের জন্য তোমাদের আবার মনে করিয়ে দেওয়ার জন্য একটু বলছি। তোমরা যদি এরকম ভাবে একটি সার্কিট বানাও, যেখানে একটি গ্যালভানোমিটার এবং তার সাথে সমান্তরালে সংযুক্ত খুব ক্ষুদ্র মানের একটি রোধ। এখানে কিন্তু দেখো রোধটিকে ছোট করে রেখেছি, অর্থাৎ গ্যালভানোমিটার যে রোধ তার থেকে এই রোধের মানটি খুবই ক্ষুদ্র। তখন এই সেটআপটিকেই আসলে আমরা একত্রে, এই পুরোটুককে আমরা একত্রে বলি হচ্ছে অ্যামিটার। এটি দ্বারা আমরা আসলে তড়িৎ প্রবাহ নির্ণয় করতে পারি। কিভাবে নির্ণয় করতে পারি সেটি আমরা একটু পরে দেখব। অর্থাৎ আমরা যদি একবারে বলি, আমরা এটি বলতে পারি যে সমান্তরালে অতি নিম্ন মানের রোধযুক্ত গ্যালভানোমিটারকেই আসলে অ্যামিটার বলা হয়। তার অর্থ আমাদের এই যে এই পুরো যে সেটটি, একটি গ্যালভানোমিটার এবং একটি ক্ষুদ্র মানের রোধ, এটি কিন্তু যে কোনো মানের রোধ হলে হবে না, অবশ্যই এই রোধটির মান গ্যালভানোমিটার রোধের চাইতে অনেক বেশি কম হতে হবে। তখন এই পুরো সেটটিকে আমরা বলবো হচ্ছে অ্যামিটার। ঠিক আছে? এখন অ্যামিটার আমরা কিভাবে ব্যবহার করি সেটি আমরা দেখব। এখানে দেখো, এখানে হচ্ছে আমরা এখানে কালো রং দ্বারা আমরা যেটিকে বুঝিয়েছি সেটি আসলে আমাদের যে মূল সার্কিট সেটি। অ্যামিটার শব্দটি আসলে অ্যাম্পিয়ার মিটারের সংক্ষেপ, অর্থাৎ এটি এমন একটি মিটার যেটি হচ্ছে অ্যাম্পিয়ার পরিমাপ করে। অ্যাম্পিয়ার কি? অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহের একক। এখন আমরা যদি অ্যাম্পিয়ার অর্থাৎ তড়িৎ প্রবাহ মাপতে যাই, এখন তড়িৎ প্রবাহ কি করে মাপা যাবে? মনে করো তুমি হচ্ছে একটি নদীর পাশে দাঁড়িয়ে আছো, নদীতে অনেক স্রোত। এখন পদার্থবিজ্ঞানের ভাষায় অনেক স্রোত, অনেক প্রবাহ, অনেক ভোল্টেজ, এরকম অর্ধেক কথার কোনো মূল্য নেই। তোমাকে অবশ্যই কোনো একটি মানের কথা বলতে হবে, যে অনেক মানে কত বেশি। তোমাকে একটি মান বলতে হবে যেটি এত বেগে বা এত মানে প্রবাহিত হচ্ছে। তাহলে তুমি যদি কোনো একটি নদীতে স্রোত কত জানতে চাও, তোমাকে কিন্তু আসলে স্রোতটি আসলেই কত জোরে যাচ্ছে সেটি জানার জন্য নদীর ভেতরেই নামতে হবে। তুমি পাড়ের থেকে দাঁড়িয়ে কিন্তু এটি বের করা মুশকিল। তাহলে এই যে অ্যামিটার অর্থাৎ গ্যালভানোমিটার এবং এই ক্ষুদ্র রোধযুক্ত যেই সার্কিটটি, সেটিকে আমরা সরাসরি, এই যে দেখো মূল সার্কিটের আমরা কিন্তু মাঝখানে, মূল সার্কিট ছিল আসলে এইটা, লালটুকু বাদ দিলে এটা হচ্ছে এই বরাবর সংযুক্ত থাকার কথা ছিল। আমরা মূল সার্কিটটি কেটে তার মাঝখানে এই সার্কিটটি বসিয়ে দিচ্ছি। এখন মূল সার্কিটের সাথে যখন একটি জিনিস এভাবে একটির পর একটি সংযুক্ত হয়, তাকে তড়িৎ বিজ্ঞানের ভাষায় আমরা বলি হচ্ছে সিরিজ সংযোগ। অর্থাৎ আমরা এই যে এই গ্যালভানোমিটার এবং তার যে সাথে সংযুক্ত রোধ শান্ট, এই দুটি অংশ কিন্তু পরস্পরের সাথে আছে হচ্ছে সমান্তরালে, কিন্তু এই পুরোটুকু, এই পুরো সেটটা আসল যে বহিবর্তনী তার সাথে আছে কিন্তু সিরিজে। এটিকে আমরা এখন এখানে আমরা বলেছিলাম যে গ্যালভানোমিটারের সাথে রোধটি সেটি হচ্ছে খুব অল্প রোধ। কেন সেটি এখন আমরা দেখব। যে তোমাদের মূল বর্তনী অর্থাৎ বহিবর্তনীতে যদি I পরিমাণ তড়িৎ প্রবাহ চলে, আমরা হচ্ছে কারশফের সূত্র ইতিমধ্যে জেনে এসেছি
যে যদি কোথাও কোনো জংশন থাকে, অর্থাৎ কোনো যদি সংযোগ থাকে, এই যে এখানে যেরকম একটি সংযোগ আছে, এখানে এদিকে একটি পথ গিয়েছে, এদিকে আরেকটি পথ এসেছে, এরকম ভাবে কখনো যদি তড়িৎ প্রবাহের পথ ভাগ হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই এই যে আগত যে কারেন্ট এবং বহির্গমনকৃত যে কারেন্ট, এই দুই প্রবাহের মান হচ্ছে সমান হবে। তাহলে এখানে আই পরিমাণ যে কারেন্ট, সেটি ভাগ হয়ে এক অংশ এদিক দিয়ে যাবে, আরেক অংশ হচ্ছে গ্যালভানোমিটারের ভেতর দিয়ে যাবে। এদেরকে আমরা চিহ্নিত করলাম হচ্ছে I1 দ্বারা এবং I2 দ্বারা। এখন এখান থেকে আমরা হচ্ছে যৌক্তিক কারণটি পাই যে গ্যালভানোমিটারের সাথে কেন প্রবাহ নির্ণয়ের জন্য একটি ক্ষুদ্র রোধ যুক্ত করা হয়। এখানে দেখো, এখানে আয়ের মূল যে প্রবাহটি, সেটি আসলে এই দিক দিয়ে এসে, এদিক দিয়ে এসে, এদিক দিয়ে এসে, এদিক দিয়ে এসে এই বরাবর চলে যাবে। কেন এই বরাবর যাবে? কারণ তোমাদের হচ্ছে যদি দুটি ভিন্ন ভিন্ন পথ থাকে, মনে করো তোমার সাথে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার সামনে দুটি রাস্তা ভাগ হয়ে গেল, একটি ডান দিকে একটি বাম দিকে। তুমি দেখতে পাচ্ছ যে ডান দিকের রাস্তাটি খুব চকচকে পরিষ্কার, সেখানে কোনো ভাঙাচোরা কিচ্ছু নেই, কোনো ময়লা নেই, একদম চমৎকার রাস্তা। আর বাম দিকের রাস্তাটিতে তুমি দেখতে পাচ্ছ যে বাম দিকের রাস্তা আছে মাঝখানে ভাঙা, অনেকখানি পানি জমে আছে, এক কোণায় ময়লা পড়ে আছে। যদি এমন হয় যে দুটি রাস্তা তোমাকে একই জায়গাতেই পৌঁছে দেবে, তুমি অবশ্যই এই ময়লা, ভাঙাচোরা, পানি জমে থাকা রাস্তাটি ব্যবহার করবে না। তুমি ব্যবহার করবে কোনটি? তুমি ব্যবহার করবে হচ্ছে যে রাস্তাটি একদম পরিষ্কার আছে, যে রাস্তাটি চকচকে, সেই রাস্তাটি তুমি পছন্দ করবে। এটিকে যদি আমরা হচ্ছে তড়িৎবিদ্যার ভাষায় বলি, তুমি আসলে যে রাস্তাটি বেছে নিয়েছো, সেই রাস্তার বাধা কম, অর্থাৎ সেই রাস্তার হচ্ছে রোধ কম। এখন তড়িৎ প্রবাহ ঠিক একই কাজ করে। সে যখন দেখবে যে এইখানে হচ্ছে বিশাল মানের একটি রোধ আছে গ্যালভানোমিটারের, এবং এই রাস্তাটি হচ্ছে একদম পরিষ্কার ঝকঝকে, কোনো বাধা নেই। আমরা শুরুতেই বলে নিয়েছি যে এখানে হচ্ছে আমরা খুব নিম্নমানের, খুব ছোট মানের একটি রোধ ব্যবহার করেছি, অর্থাৎ এই রাস্তার বাধা I2 যেই পথে যাবে সেই পথের বাধা কম, I1 যেই পথে যাবে সেই পথের বাধা অনেক বেশি। এখন যেই পথে বাধা কম সেই পথে অবশ্যই বেশি পরিমাণ যাবে, আর যেই পথে বাধা বেশি সেই পথে কম পরিমাণ যাবে। অর্থাৎ এখানে যদি ধরো, এখানে যদি 100 অ্যাম্পিয়ার প্রবাহ হয়ে থাকে, দেখা যাবে যে তার 99 অ্যাম্পিয়ারই হয়তো এখান দিয়ে গেছে, 1 অ্যাম্পিয়ার বা 0.1 অ্যাম্পিয়ার হয়তো এখান দিয়ে যাচ্ছে। অর্থাৎ এমন একটি পরিমাণ যার কারণে মূল যে প্রবাহ তার খুব একটা পরিবর্তন হয় না। এটি আমরা কেন করি? কারণ এটি আমরা করি এই কারণে যাতে মূল প্রবাহটি পরিবর্তিত না হয়। তোমরা দেখো এখানে আমি কি বললাম, যে এখানে মূল যে প্রবাহ আমরা চেষ্টা করি তার অন্তত 99% ভাগ বা তার থেকে বেশি পরিমাণ যাতে বিনা বাধায় চলে যেতে পারে, আর অল্প একটু অংশ হচ্ছে এপাশ দিয়ে যাতে পার হতে পারে। কারণ এখানে আমরা কখনোই মূল প্রবাহকে বাধা দিতে চাই না। তো তোমরা যদি মূল প্রবাহকে বাধাগ্রস্ত করো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে বিভব পার্থক্য অন্যরকম হয়ে যাবে। বিভব পার্থক্য যদি অন্যরকম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মূল সার্কিটের অন্যান্য মান যেটি, সেটি হয়ে যাবে, পরিবর্তিত হবে। এখানে অবস্থাটি হচ্ছে এরকম, ধরো তোমার হচ্ছে কোনো একটি বিশেষ উদ্দেশ্যে, হতে পারে যে তোমাদের বাসায় হয়তো কোনো মেহমান এসেছে, তার জন্য তুমি বিশেষভাবে রান্না করেছো। এখন রান্না করার সময় আমরা সাধারণত লবণ চেখে দেখি যে লবণ ঠিক হলো কিনা। আমরা পায়েস রান্না করলে দেখি যে সেখানে ঠিক মতো মিষ্টি হলো কিনা। সেটির জন্য আমাদের কতটুকু দেখতে হয়? 1 চামচ, অল্প একটু। বা তুমি যদি ঝোলে লবণ হলো কিনা বা ডালে লবণ হলো কিনা সেটি দেখার জন্য তুমি চেখে দেখতে যাও, তুমি টেস্ট করে দেখতে চাও, তোমাকে অল্প একটু আঙ্গুলের মাথায় যতটুকু ধরে ততটুকু জাস্ট একটু জিভে স্পর্শ করলেই পুরা তরকারির লবণ কিরকম হয়েছে সেটি কিন্তু আমরা জেনে ফেলতে পারি। এখন তুমি টেস্ট করার জন্য গিয়ে বা লবণ ঠিক আছে কিনা বা চিনি ঠিক আছে কিনা দেখার জন্য গিয়ে তুমি কিন্তু আধা পাতিল যদি নিজেই খেয়ে ফেলো, তাহলে কিন্তু তোমার মেহমানের জন্য আর কিছু বাকি থাকবে না। এখানেও ঠিক একই অবস্থা। আমাদের মূল প্রবাহ যেটি, সেটি হচ্ছে মূল বর্তনীর জন্যই বরাদ্দ। এই মূল বর্তনী হচ্ছে আমাদের মেহমান, তার জন্যই আমাদের সব আয়োজন। এখন সেটি ঠিক আছে কিনা সেটি টেস্ট করার জন্য আমরা এই যে আঙ্গুলের মাথায় অল্প একটু ডাল নিয়ে বা অল্প একটু ঝোল নিয়ে আমরা যেরকম চেখে দেখি, আমরা সেরকম টেস্টই করবো হচ্ছে গ্যালভানোমিটার মধ্যে দিয়ে। আর বাকি পুরা অংশটাই, পুরা পাতিলটাই আমরা রেখে দিব হচ্ছে মেহমানের জন্য। পুরাটা কিন্তু আমরা খেয়ে ফেলবো না। এখানে এই
তোমাদের এই রোধটি যত কম হবে, এই রোধটি যত বেশি হবে, এর মধ্যে দিয়ে তত বেশি পরিমাণ প্রবাহ যাবে, অর্থাৎ এখানে মোট বাধার পরিমাণ তত বেশি হবে। সেক্ষেত্রে আমরা মূল প্রবাহটি পাবো না। সেই কারণেই এখানে অ্যামিটারের ক্ষেত্রে সমান্তরালে একটি রোধ যুক্ত করা হয় এবং সেই রোধের মান খুবই অল্প রাখা হয়। আমরা যদি শুধুমাত্র অ্যামিটার হিসেবে দেখি, যে আমরা আগেই বলেছিলাম যে এই পুরা সেটটি যে একটি গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে খুব ক্ষুদ্র মানের রোধ, এটির নাম হচ্ছে অ্যামিটার। আমরা অ্যামিটারকে লাগিয়ে দেই হচ্ছে একটি মূল সার্কিটের ভেতরে সিরিজে, অর্থাৎ মূল বর্তনীতে তোমরা যখন অ্যামিটার সংযোগ করবে, অ্যামিটারের সংযোগ হবে অবশ্যই সিরিজ বর্তনীতে। এটির হচ্ছে সিরিজ বর্তনীর অর্থ হচ্ছে একটির পরে আরেকটি। এই যে এখানে যেরকম ব্যাটারি এক প্রান্তের পরে অ্যামিটারের এক মাথা, অ্যামিটারের আরেক মাথার পরে রোধের এক মাথা, রোধের আরেক মাথার পরে ব্যাটারির আরেক মাথা, এভাবে একটির পরে একটি, একটির পরে আরেকটি, আরেকটির পরে আরেকটি, এভাবে যখন আমরা সংযোগ করি তখন সেটির নাম হচ্ছে সিরিজ সংযোগ। অর্থাৎ তাহলে মূল বর্তনীতে আমরা যখন অ্যামিটার সংযোগ করি সেই সংযোগটি সবসময় সিরিজে করা হবে। আবার এটির সাথে আবার একে গুলিয়ে ফেললে হবে না। গ্যালভানোমিটারের সাথে যেই রোধটি আমরা যুক্ত করছি এই সংযোগটি কিন্তু আবার সমান্তরালে, কিন্তু এই পুরো সেটটিকে আমরা যখন ব্যবহার করছি সেই পুরো সেটটি আবার আমরা মূল বর্তনীতে সংযোগ করব সিরিজে। ঠিক আছে, এবার আসা যাক ভোল্টমিটারের কার্যনীতি। ভোল্টমিটার চেহারা হচ্ছে এরকম। এবার দেখো, এর আগে আমরা যেই গ্যালভানোমিটারকে যেভাবে ব্যবহার করেছিলাম অ্যামিটার হিসেবে ব্যবহারের জন্য, সেখানে আমাদের গ্যালভানোমিটারের সাথে একটি সমান্তরালে সংযুক্ত রোধ ছিল এবং সেই রোধটির মান ছিল খুবই অল্প। এবার আমাদের অবস্থা হচ্ছে উল্টা। এবার আমরা প্রথমত গ্যালভানোমিটারের সাথে সিরিজে, যে সিরিজে কেন, এই যে গ্যালভানোমিটারের এক মাথা শেষ হলো, সেখান থেকে রোধের আর এক মাথা শুরু হলো, রোধ শেষ হলো, তারপরে আবার আরেক দিকে গেল, অতএব এরা দুজন এবার আছে কিন্তু সিরিজ সংযোগে, এবং সেই রোধের মানটি এবার আবার ইচ্ছা করে এটি ছবিতে বড় দেখানো হয়েছে তোমাদের বোঝানোর জন্য। এখানে কিন্তু খুব উচ্চ মানের একটি রোধ যুক্ত করা হয়েছে। এই পুরো সেটআপটিকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে ভোল্টমিটার। এর আগে আমরা অ্যামিটারের কথা বলেছি, যে অ্যামিটার আসলে অ্যাম্পিয়ার মিটারের সংক্ষেপ। ভোল্টমিটারের ক্ষেত্রে আমাদের এমন সংক্ষেপের প্রয়োজন হয়নি। আমরা যেই মিটার দ্বারা আমরা ভোল্ট এককে বিভব পার্থক্য মাপতে পারি সেটি হচ্ছে আসলে ভোল্টমিটার। এখন আমরা যদি কথায় প্রকাশ করি তাহলে সিরিজে অতি উচ্চ মানের রোধযুক্ত গ্যালভানোমিটারকেই আসলে ভোল্টমিটার বলা হয়। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে একটি গ্যালভানোমিটারের সাথে সিরিজে একটি অনেক উচ্চ মানের রোধ সংযুক্ত করা হয়েছে। এই পুরা সেটটির নামকে আমরা বলবো হচ্ছে ভোল্টমিটার। ঠিক আছে, তাহলে গ্যালভানোমিটারকে আমরা কিভাবে সংযুক্ত করব এবং এখানে কেন আমরা উচ্চ মানের রোধ ব্যবহার করেছি সেটি আমরা এখন দেখব। ভোল্টমিটার আমরা ব্যবহার করি হচ্ছে মূল যে বর্তনী তার সাথে একটু পাশে, তার সাথে সমান্তরালে। এটি কেন করা হয়, কারণ এর আগে তখন তোমাকে একটু আগে বলেছি যে আমরা যখন অ্যামিটার ব্যবহার করি, অ্যামিটার দ্বারা আমরা আসলে স্রোত মাপি, অ্যামিটার দ্বারা আমরা প্রবাহ মাপি। এখন স্রোতটি কত জোরে যাচ্ছে সেটি জানার জন্য যেটি করতে হবে যে নদীতে নামতে হবে। আর স্রোতটি কোথায় উজান কোথায় ভাটি এটা যদি তুমি জানতে চাও, সেক্ষেত্রে তোমাকে হচ্ছে নদী থেকে একটু দূরে একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে দেখতে হবে যে কোন দিক থেকে পানি আসছে আর কোন দিক থেকে যাচ্ছে। এখন ভোল্টমিটার দ্বারা আমরা যেটি করি, ভোল্টমিটার দ্বারা আমরা দুটি বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করি। এখানে আমরা অনেক সময় মুখে মুখে বলার সময় বিভব পার্থক্য ব্যবহার করি, শুধুমাত্র বিভব পার্থক্য কথাটির কিন্তু আসলে কোনো অর্থ নেই। আমাদের বলতে হবে যে অমুক বিন্দু এবং অমুক বিন্দুর, আমাদের হয়তো নাম থাকতে পারে যে এ ও বি বিন্দুর বিভব পার্থক্য কত, কিংবা এক্স এবং ওয়াই বিন্দুর বিভব পার্থক্য কত। আমাদের অবশ্যই দুটি আলাদা বিন্দু লাগবে এবং সেই বিন্দু দুটি থাকবে কোনো একটি মূল সার্কিটের ভিতরে। এখানেও যথারীতি আমাদের মূল সার্কিট হচ্ছে এই যে কালো চিহ্নিত অংশটি। এখন এখানে আমরা যদি এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য জানতে চাই তাহলে আমাদের একটি বিন্দু হচ্ছে এই মাথায় আর একটি বিন্দু হচ্ছে এই মাথায়। তাহলে আমরা হচ্ছে এই যে এই বিন্দুর সাথে এই বিন্দু সংযোগ করেছি, অর্থাৎ এইভাবে যখন আমরা একে সংযুক্ত করব আমরা এই বিন্দু এবং এই বিন্দু, এই দুটি বিন্দুর যে বিভব পার্থক্য সেটি জানতে পারবো। এখন প্রশ্ন আসতে পারে যে এখানে আমরা কেন উচ্চমানের রোধ ব্যবহার করলাম। দেখো, আগের মতোই আমরা যদি কার্শফের সূত্র অনুসারে, কার্শফের প্রথম সূত্র সংযোগ সূত্র, জাংশন সূত্র অনুসারে যদি এই
প্রবাহকে ভাগ করে দেই। আবার একই অবস্থা, আমাদের মূল বর্তনীর প্রবাহ ছিল হচ্ছে আই, সেই আই হচ্ছে এই বিন্দুতে একটি জংশন, তার একটি অংশ চলে গেল এই বরাবর, সেটি হচ্ছে I2, আরেকটি অংশ চলে গেল এই বরাবর, সেটি হচ্ছে I1। এরা যেহেতু সিরিজে আছে, অতএব জি এবং এই রোধের মধ্যে দিয়ে একই পরিমাণ প্রবাহই প্রবাহিত হবে। এখন I1 এবং I2-র ক্ষেত্রে আবার আগের মতোই অবস্থা। এবারও আমাদের মূল যে বর্তনী, সেই মূল বর্তনী হচ্ছে মেহমান। আর এই গ্যালভানোমিটারের যে সার্কিট, এই সার্কিটটি হচ্ছে তাকে শুধুমাত্র লবণ পরীক্ষা করার জন্য দেওয়া হয়েছে, তাকে শুধুমাত্র পায়েসে চিনি হয়েছে কিনা সেটি দেখানোর জন্য পাঠানো হয়েছে, তাকে কিন্তু পুরো পাতিল দেওয়া হয়নি। অতএব তার দায়িত্ব হচ্ছে পুরা পাতিলের কোনো ক্ষতি না করে যত অল্প সম্ভব, জাস্ট আঙ্গুলের মাথায় অল্প একটু ভোল্টেজ সে তুলে টেস্ট করে দেখবে যে ভোল্টেজে লবণ হয়েছে কিনা কিংবা ভোল্টেজে চিনি হলো কিনা। তাকে কিন্তু পুরা পাতিল খেয়ে ফেলার দায়িত্ব দেওয়া হয়নি। পুরা পাতিল কার জন্য? পুরা পাতিল হচ্ছে এই যে মেহমান অর্থাৎ মূল বর্তনীর জন্য। সে কারণে দেখো, এখানে যদি রোধটি অনেক বেশি হয়, অর্থাৎ এই রাস্তাটি এবার হচ্ছে ময়লা রাস্তা, ভাঙাচোরা রাস্তা, আর এই রাস্তাটি হচ্ছে একদম ঝকঝকে তকতকে পরিষ্কার নতুন রাস্তা, অর্থাৎ এই যে আই এর পরিমাণটি যে এখানে এসে দুটি ভাগ হবে, একটি হচ্ছে এই বরাবর এবং একটি হচ্ছে এই বরাবর। আগের মতোই দেখো, এই রাস্তাটি যেহেতু পরিষ্কার রাস্তা, পরিষ্কার রাস্তা কেন বলছি, কারণ এর বাধা কম, অর্থাৎ এর হচ্ছে রোধ কম, সেই কারণে অধিকাংশ কারেন্ট চলে যাবে এর ভেতর দিয়ে। আর এই রাস্তায় যেহেতু আমরা এই যে বিশাল একটি রোধ বসিয়ে রেখেছি, অর্থাৎ এই I1 এর যে রাস্তা, সেই রাস্তায় বাধা অনেক বেশি, রোধ অনেক বেশি, রোধ যত বেশি তোমার প্রবাহের পরিমাণ ততই কম হবে, অর্থাৎ I1 এর পরিমাণ খুবই কম, I2 এর পরিমাণ প্রায় মূল প্রবাহের কাছাকাছি। অর্থাৎ মূল প্রবাহটি যদি আমরা শতকরায় প্রকাশ করি, আমরা চাই যে 100-এর মধ্যে অন্তত 99% বা 99.9%ই যাতে এর ভেতর দিয়ে যায়, আর ওই অল্প একটু লবণ টেস্ট করার জন্য অল্প একটু প্রবাহ যাতে গ্যালভানোমিটারের ভেতর দিয়ে যেতে পারে। তাহলে তোমরা বুঝতে পারলে যে ভোল্টমিটার হিসাবে আমরা যখন গ্যালভানোমিটারকে ব্যবহার করতে চাই, তখন কেন আমরা সিরিজে একটি উচ্চ মানের রোধ ব্যবহার করি। আমরা যদি ভোল্টমিটারের প্রতীক দ্বারা দেখি, এই যে এটি হচ্ছে আমাদের মূল সার্কিট, এবং মূল সার্কিটে আমরা যখন এই বিন্দু এবং এই বিন্দুর ভেতরে বিভব পার্থক্য জানতে চাচ্ছি, তখন আমরা মূল সার্কিটের সাথে সমান্তরালে ভোল্টমিটারকে সংযোগ করি। অর্থাৎ মূল বর্তনীতে ভোল্টমিটার সংযোগ করা হয় সমান্তরালে, কিন্তু ভোল্টমিটারের নিজস্ব যে রোধ, সেটিকে কিন্তু সংযোগ করা হয় গ্যালভানোমিটারের সাথে সিরিজে। অ্যামিটারের ঠিক উল্টো কাহিনী। ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন এটি তো আমরা প্রতীকের মাধ্যমে দেখলাম, এখন আমরা একটু বাস্তবের অ্যামিটার এবং ভোল্টমিটার কেমন দেখতে হয় সেটি তোমরা ল্যাবে অনেকবার দেখেছো, এর আগে হয়তো কেউ কেউ ব্যবহারও করে দেখেছো। আবার মনে করিয়ে দেওয়ার জন্য তোমাদের আবার একটু দেখাই। একটি অ্যামিটার সাধারণত আমরা ল্যাবে যে অ্যামিটারগুলো ব্যবহার করে থাকি, তার চেহারা হচ্ছে এরকম। এখানে দেখবে এই যে এখানে পুরোপুরি দেখা যায় না, এখানে আসলে একটি কুণ্ডলী আছে যেটি চলকুণ্ডলী, এর ভেতরে একটি স্থায়ী চুম্বক বসানো আছে, এটি কাভারের ভেতরে আছে বলে দেখা যাচ্ছে না, এবং আমরা এর আসলে একটি অংশই দেখতে পাই, সেটি হচ্ছে এই কুণ্ডলীর সাথে যুক্ত এই যে একটি সূচক কাঁটা। তোমরা যদি এর সাথে কানেকশন দাও, তখন দেখবে এই কাঁটাটি এদিকে বা এদিকে নড়ছে। এখন এখানে দেখবে প্রথমেই খেয়াল করে যে এখানে একটি মাইনাস চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এটি হচ্ছে নেগেটিভ প্রান্ত। অ্যামিটারের যে নেগেটিভ প্রান্ত, বা সাধারণত এটি কালো একটি অংশ দ্বারা চিহ্নিত থাকে, এটির সাথে সবসময় ব্যাটারির যে নেগেটিভ প্রান্ত, অর্থাৎ নিম্ন বিভবের যে প্রান্ত, সেই প্রান্তটি তোমরা সংযুক্ত করবে। এবং এরপরে তোমরা দেখবে যে লাল প্রান্ত, অর্থাৎ এটি বাদে বাকি যে দুটি অংশ আছে তারা হচ্ছে ধনাত্মক প্রান্ত, এদেরকে যুক্ত করতে হবে হচ্ছে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে। এখানে খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে দুইটি প্রান্ত দেওয়া আছে বলেই আমাদের কিন্তু সবগুলো একসাথে সংযুক্ত করে ফেললে হবে না, আমরা যে কোনো একটি সংযুক্ত করতে পারবো। ঠিক আছে? এখন এই দুটির মধ্যে একটি আমরা কিভাবে বেছে নেব হচ্ছে আমাদের প্রয়োজন অনুসারে। তোমরা দেখো এখানে কিন্তু স্কেল আছে দুইটি, একটি দেখবে একটি হচ্ছে যে এখানে হচ্ছে 0, এদিকে নেগেটিভ, এদিকে হচ্ছে পজিটিভ, এবং পজিটিভ অংশে দেখো নিচে একটি স্কেল দেওয়া আছে 0.2, 0.4, 0.6, উপরে আরেকটি স্কেল দেওয়া আছে 1, 2 এবং 3, এবং এখানে লেখা আছে A, অর্থাৎ এখানে তোমাদের যেই মানটি পাবে সেটি হচ্ছে সরাসরি A এককে, এ হচ্ছে অ্যাম্পিয়ারের সংক্ষেপ, অর্থাৎ এখানে অ্যাম্পিয়ার এককে তোমরা সরাসরি মানটি নির্ণয় করতে পারবে। কোনো
অ্যামিটারের ক্ষেত্রে দেখবে এখানে এম এর আগে একটি এম বসানো আছে, ছোট হাতের এম, কিংবা কোনো ক্ষেত্রে একটি মিউ চিহ্ন দেওয়া আছে। মিউ হচ্ছে মাইক্রোর সংক্ষেপ, এম হচ্ছে মিলির সংক্ষেপ। অর্থাৎ যেসব অ্যামিটারের ক্ষেত্রে দেখবে যেখানে এম এ লেখা আছে সেখানে স্কেলটি আসলে মিলি অ্যাম্পিয়ারে দাগাঙ্কিত করা। যেখানে এখানে একটি মিউ লেখা আছে সেখানে তোমরা বুঝে নিবে সেটি আসলে মাইক্রো অ্যাম্পিয়ারের জন্য দাগাঙ্কিত করা। এখানে আমরা ছবিতে যেটি দেখতে পাচ্ছি এখানে আমরা সরাসরি অ্যাম্পিয়ার এককে পাবো। এখন এখানে যেহেতু দুটি স্কেল আছে, দুটি স্কেলে আমরা কোনটি ব্যবহার করব? যেটির সাথে আমরা সংযোগ দেব আমরা সেটিতেই মান পাবো। আমরা যদি এই যে ঋণাত্মক প্রান্ত সবসময় কালো অংশের সাথে আর ধনাত্মক প্রান্ত এটি অথবা এটি, দেখো এখানে কিন্তু নিচে লেখা আছে 0.6 এ, অর্থাৎ আমরা যদি এই অংশের সাথে আমাদের মূল বর্তনীর সংযোগ দেই আমরা হচ্ছে নিচের যে স্কেলটি আছে 0.2.4.6 এই নিচের স্কেলটি তখন কার্যকর হবে। আর আমরা যদি এই অংশটি সংযুক্ত করি তখন আমরা হচ্ছে এই যে উপরের যে অংশটি 0, 1, 2, 3 এই যে সর্বোচ্চ হচ্ছে 3 অ্যাম্পিয়ার, তখন হচ্ছে এই স্কেলটি কার্যকর হবে। তোমরা অবশ্যই কানেকশন দেওয়ার সময় দেখে নেবে যে তোমরা কোনটির সাথে সংযুক্ত করলে। তোমরা অনেক সময় এটি তাড়াহুড়া বশত খেয়াল করো না, হয়তো তোমরা সংযোগ দাও এখানকার মান নিতে থাকো উপরের অন্য স্কেলটি বড় করে, এরকম যদি ভুল করো তোমাদের কিন্তু পুরো পরীক্ষণটি বরবাদ হয়ে যাবে। তাহলে তোমরা যেটির সাথে সংযোগ দেবে মনে রাখতে হবে যে দুটি অংশ কিন্তু আমরা একসাথে সংযুক্ত করব না, আমরা হয় এটির সাথে সংযুক্ত করব অথবা এটির সাথে সংযুক্ত করব। এবং এই ছবিতে যেহেতু 0.6 এবং 3 অ্যাম্পিয়ার দেখানো আছে, আবার এটি মনে করো না যে দুনিয়ার সব অ্যামিটারেই বুঝি 0.6 বা 3 অ্যাম্পিয়ার পর্যন্ত মাপা যায়। কোনোটিতে কম বেশি আছে, কোনোটিতে এখানে 3 এর বদলে কোনোটাতে 10 বা 20 দেখানো আছে বা আরো বেশি হতে পারে। অতএব কোন কোন পর্যন্ত স্কেল দেওয়া আছে সেটি তোমরা প্রথমেই দেখে নেবে এবং তোমরা পরীক্ষণ শুরুর সময় প্রথমেই তোমাদের পুরো রেঞ্জের মধ্যে একটু টেস্ট করে নেবে যে তোমাদের সর্বোচ্চ মান কত দূর পর্যন্ত যেতে পারে। ধরো তোমাদের যদি এমন হয় যে সর্বোচ্চ মান হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার পর্যন্ত চলে যাচ্ছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু নিচের স্কেলটি আসলে আর কোনো কাজে আসবে না। মনে করো রাস্তা মাপার জন্য তোমরা তো নিশ্চয়ই ওই জ্যামিতি বক্সের স্কেল ব্যবহার করবে না, তখন তোমাদের জন্য একটি বড় ফিতা লাগবে। আবার এমন হতে পারে যে তোমাদের হয়তো রেঞ্জটি অনেক কম, তোমাদের হয়তো কম মাত্রার প্রবাহ মাপতে হবে, সেক্ষেত্রে তোমরা হচ্ছে নিচের স্কেলটি ব্যবহার করবে। এটি তোমরা অবস্থা বুঝে, যেখানে কম মাত্রা প্রয়োজন সেখানে ছোট স্কেল, যেখানে বেশি মাত্রা প্রয়োজন সেখানে বড় স্কেল। আবার এর মধ্যেও তোমরা কিন্তু দেখবে যে এর মধ্যে হচ্ছে এই যে ভাগ ভাগ করা আছে, তোমরা দেখবে যে এখানে এই অ্যামিটারে ছবিতে যেটি দেখানো আছে সেটি হচ্ছে 10 ভাগ, কোনো ক্ষেত্রে বেশি হয়, কখনো 5 ভাগ কিংবা এরকম ভাগও করা থাকে। এই যে এখানে হচ্ছে এই পর্যন্ত যেহেতু 0.2 এবং এটি যেহেতু আবার 10 ভাগ করা আছে, তার মানে এই প্রতিটি ভাগের মান হচ্ছে 0.2 এর 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ 0.02 পরিমাণ। তাহলে এই ঘরটির মান আসলে 0.02, তারপরটি 0.04, 0.06, 0.08, এইটি হচ্ছে 0.1, এমনভাবে 0.12, 14, 16 এরকম করতে করতে 0.2। আর তোমরা যদি উপরের স্কেলটি ব্যবহার করো সেক্ষেত্রে তার অর্থ হচ্ছে এই যে 0 থেকে 1 পর্যন্ত এই এক ঘরকে আবার ভাগ করা হয়েছে 10টি, অর্থাৎ প্রতিটি ভাগের মান হচ্ছে 1 এর 10 ভাগের 1, অর্থাৎ সেটি হচ্ছে 0.1। তার মানে উপরের স্কেল যদি ব্যবহার করে এটির মান হচ্ছে 0.1, এটির মান 0.2, এটির মান 0.3, এরকম করতে করতে 0.7, 0.8, 0.9, এটি হচ্ছে 1। কিংবা 1 এর পরেও যদি যাও, এই যে 1 এর পরে এটি হচ্ছে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, তার মানে এই ঘরে যদি তোমার কাটা আসে সেটির মানে হচ্ছে 1.3, যদি এটির পরে এই ঘরে আসে সেটির মান হচ্ছে 2.6, এভাবে। কিংবা তোমরা যদি নিচের অংশ ব্যবহার করো তখন আবার প্রতি ঘর হচ্ছে 0.02 করে করে, অর্থাৎ তোমরা যদি 0.4 এর পরে 3 ঘর যাও তাহলে এটি হচ্ছে 0.42, এটি হচ্ছে 0.44, এটি হচ্ছে 0.46, এভাবে করে তোমরা ভগ্নাংশ পর্যন্ত অর্থাৎ 10 ভাগের 1 ভাগ পর্যন্ত মাপতে পারবে। একইভাবে আমরা এবার একটু ভোল্টমিটারের যদি ছবি দেখি, অ্যামিটারের ক্ষেত্রে আমরা যা যা বলেছি হুবহু একই জিনিস ভোল্টমিটারের জন্য প্রযোজ্য। এখানে দেখো এখানেও একটি নেগেটিভ চিহ্নিত বা মাইনাস চিহ্নিত একটি কালো অংশ আছে, এই অংশের সাথে তোমরা সংযুক্ত করবে হচ্ছে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত। আর এখানে যে দুটি অংশ আছে, একটি হচ্ছে 3 ভোল্ট দেখানো, একটি হচ্ছে 15 ভোল্ট দেখানো। যদি 3 ভোল্টের অংশের সাথে সংযুক্ত করো তখন তোমরা এই যে নিচের স্কেলটি অর্থাৎ এই যে 1, 2, 3 এটি ব্যবহার করবে। যদি 15 ভোল্ট চিহ্নিত অংশটি ব্যবহার করো তখন তোমরা
উপরের স্কেলটি ব্যবহার করবে। এর সাথে যুক্ত করলে কিন্তু শুধুমাত্র এই স্কেলটি এবং এর সাথে যুক্ত করলে শুধুমাত্র উপরের এই স্কেলটি ব্যবহার করতেই হবে। আর এখানেও ভগ্নাংশের অবস্থানগুলো আগের মতোই, এখানেও 10টি করে ভাগ আছে। এখানে খেয়াল রাখা ভালো যে সবসময় যে 10টি ভাগই থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই, অনেক সময় 5 ভাগ থাকে বা আরো কম বেশি থাকে। কতটি ভাগ আছে এবং কত ভাগ পর্যন্ত সেটি নিজেরা যন্ত্র ব্যবহার করার আগে অবশ্যই খেয়াল করে নেবে। তাহলে আমরা অ্যামিটার এবং ভোল্টমিটার চেহারা কেমন সেটি দেখলাম, এবং সেটি কিভাবে সংযুক্ত করতে হয় এবং কিভাবে এই স্কেলটি ব্যবহার করে আমরা কিভাবে তার পাঠ বুঝতে পারি সেটি জানলাম। এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, একটু আগে একবার বলেছি, আবার মনে করতে হবে। অ্যামিটার যখন সংযোগ করবে তখন অবশ্যই সেই সংযোগটি হবে মূল বর্তনীর সাপেক্ষে সিরিজে, আর ভোল্টমিটার যখন সংযোগ করবে সেটি হচ্ছে মূল বর্তনীর থেকে বাইরে আলাদা একটি সার্কিট হিসেবে সমান্তরালে এটি সংযুক্ত করা হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে মাল্টিমিটার। এখানে আমরা কেবলই যেটি দেখে এসেছি যে আমরা ভোল্টমিটার আলাদাভাবে দেখলাম, আমরা অ্যামিটার আলাদাভাবে দেখলাম। এটি হচ্ছে একটি অ্যানালগ মাল্টিমিটারের ছবি। এখানে যে আউটপুট বা ইনপুটের জন্য বিভিন্ন রকম তার সংযুক্ত করার জায়গা আছে, এবং এখানে দেখবে তোমরা অনেকগুলো স্কেল আছে বিভিন্নটার। এখানে লেখা আছে কোনটা কিসের স্কেল, কোনটি ওই যে ভোল্টেজ মাপার জন্য এই স্কেলটি, তড়িৎ প্রবাহ মাপার জন্য এই স্কেলটি, এবং এখানেও তোমাদের একটি ডায়ালের মতো আছে। সেই ডায়ালটি এই মুহূর্তে আছে অফ পজিশনে। তোমরা যদি এটি অফ থেকে এই যে এই অংশটি হচ্ছে এসিভি অর্থাৎ এসি ভোল্টেজ মাপার জন্য, এই অংশটি হচ্ছে ডিসিভি অর্থাৎ ডিসি ভোল্টেজ মাপার জন্য, এই যে এই অংশটি লেখা আছে হচ্ছে ডিসিএমএ অর্থাৎ ডিসি মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের প্রবাহ মাপার জন্য। এরকম বিভিন্ন অংশ দ্বারা তোমরা বিভিন্ন কিছু মাপতে পারবে। এখানে আরো একটি অংশ আছে, এটি হচ্ছে ওহম চিহ্নিত, অর্থাৎ এই অংশ দ্বারা তোমরা রোধ মাপতে পারবে। তাহলে মাল্টিমিটার দ্বারা আসলে আমরা একই সাথে ভোল্টমিটারের কাজ চালাতে পারি, আমরা একই সাথে অ্যামিটারের কাজ চালাতে পারি, একই সাথে রোধ মাপার জন্য অর্থাৎ ওহম মিটারের কাজ চালাতে পারি। এভাবে বিভিন্ন রকম কিছু আমরা মাপতে পারি। এছাড়া এখানে আরেকটি অংশ আছে, এটি তোমরা চতুর্থ বর্ষে বা তৃতীয় বর্ষে গিয়ে শিখবে। এটি দ্বারা আমরা পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টর চিহ্নিত করতে পারি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখন মাল্টিমিটার, এখানে আমরা যেই ছবিটি দেখলাম সেটি হচ্ছে একটি অ্যানালগ মাল্টিমিটার আরেক রকম হয়, সেটির চেহারা হচ্ছে এরকম, একেবারে এরকম হলুদি হবে তা নয়, কোনোটি কালো হয় কোনোটি লাল হয়, বিভিন্ন মডেলের হয়ে থাকে, কিন্তু মোটামুটি এর কমন চেহারাটি হচ্ছে এরকম। এখানে তোমরা এখানে একটি ক্যালকুলেটরে যেরকম দেখে থাকো সেরকম একটি এলসিডি ডিসপ্লে দেখতে পাচ্ছ। এটি সুবিধা হচ্ছে এখানে যেরকম তোমার কাঁটাটি, এখানে কিন্তু একটি কাঁটা আছে, এই জিরোতে অবস্থিত বলে আলাদা করে বোঝা যাচ্ছে না। তোমরা যখন এটি চালু করবে তখন সেটি তার সংশ্লিষ্ট স্কেল বরাবর বিক্ষেপ দেখাবে। এখন ডিজিটাল ভোল্টমিটার ক্ষেত্রে ডিজিটাল মাল্টিমিটারের ক্ষেত্রে এমন কোনো কাঁটার ব্যবহার নেই। এখানে তোমরা ডিজিটাল ক্যালকুলেটরে কিংবা ডিজিটাল ঘড়িতে যেরকম সরাসরি ডিজিট দেখতে পাও, সংখ্যা দেখতে পাও, এখানে একটি এলসিডি ডিসপ্লেতে তোমরা সরাসরি সংখ্যাটি দেখতে পারবে। অর্থাৎ এখানে তোমরা যদি ভোল্টেজ মাপতে যাও, এখানে দেখবে এখানেও কিন্তু আমার একটি ডায়াল আছে। এই ডায়ালটি এই মুহূর্তে অফে সংযুক্ত করা আছে বলে আমরা স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি না। আমরা যদি এই রেঞ্জে নিয়ে আসি তখন আমরা ডিসি ভোল্টেজ মাপতে পারবো। এই রেঞ্জে আনলে আমরা এই যে দেখো ওহম দেয়া আছে, অর্থাৎ এই রেঞ্জে আনলে আমরা রোধ মাপতে পারবো। এই রেঞ্জে আনলে আমরা এসি ভোল্টেজ মাপতে পারবো। এই রেঞ্জে আনলে আমরা ডিসি অ্যাম্পিয়ার অর্থাৎ ডিসি তড়িৎ প্রবাহ মাপতে পারবো। এবং এখানে আরেকটি অংশ আছে, এটি আসলে ডায়োড মাপার জন্য, ডায়োড ঠিক আছে কিনা দেখার জন্য, সেটি তোমরা পরবর্তী শ্রেণীতে শিখবে। আমাদের আপাতত কাজে লাগবে এই যে এই অংশটি এবং এই অংশটি, ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার মাপার অংশটি। আমরা আমাদের ল্যাবে অনেক সময় যেটি ব্যবহার করি মোটামুটি এই চেহারার একটি মাল্টিমিটার। এখানে খেয়াল রাখতে হবে যে আমার এখানে কিন্তু প্রবাহ মাপার জন্য একটি অংশ, আর এই এসি মাপার জন্য আবার আরেকটি অংশ। আর এখানেও এই যে কালো অংশটি হচ্ছে আমাদের
নেগেটিভ প্রান্তের জন্য এখানে এর সাথে একটি আলগা তার দিয়ে একটি পয়েন্টার লাগানো আছে। এই দুই প্রান্তকে আমরা একটি মূল সার্কিটের যে কোনো স্থানে সংযুক্ত করে আমাদের এই ডায়ালের অবস্থান অনুসারে আমরা ভোল্টেজ কিংবা কারেন্ট দুটিই মাপতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হচ্ছে ভোল্ট মিটার এবং অ্যামিটারের পরে মাল্টিমিটার কীরকম দেখতে এবং সেটি কিভাবে ব্যবহার করতে হয় সেটিও জানলে। এখন মাল্টিমিটার ক্ষেত্রে তোমরা যেখানে সংযুক্ত করবে এই এলসিডি ডিসপ্লেতে তোমরা সরাসরি সংখ্যায় মানটি পাবে। এখানে যেরকম আমাদের অনেক হিসাব করতে হতো যে এটির পরে কয় ঘর গেল, এখানে আমাদের এত ঝামেলা নেই। এখানে সরাসরি তোমাকে দেখিয়ে দেবে যে 1.32 ভোল্ট কিংবা 4.59 ভোল্ট এরকম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের পাঠের একটু যদি পুনরালোচনা করি। আজকে প্রথমেই তোমাদের শেখানো হয়েছে ব্যবহারিক কোর্সের পরিচিতি, অর্থাৎ এই কোর্সে তোমাদের কি কি শিখতে যাচ্ছ, কয়টি অংশ আছে এবং কি কি ব্যবহারিক আমরা করব। এরপরে তোমাদের দেখানো হয়েছে যে তড়িৎ সংক্রান্ত অর্থাৎ ক বিভাগে তোমাদের পরীক্ষণের তালিকা, যে কি কি তোমাদের ল্যাবে করতে হবে। এরপরে তোমরা যেটি শিখলে সেটি হচ্ছে একটি গ্যালভানোমিটারের গঠন। এটি নতুন কিছু নয়, গ্যালভানোমিটারের গঠন তোমরা ইতিমধ্যে তড়িৎ এবং চুম্বকত্ব কোর্সে পড়ে এসছো। এটি আমরা এখানে আবার নতুন করে একটু রিভিশন দিলাম। এরপরে তোমরা যেটি পড়ে এসছো সেটি হচ্ছে অ্যামিটারের গঠন এবং ব্যবহার, এবং তোমরা এটিও জানলে, এটিও তোমাদের আগেও তাত্ত্বিক ক্লাসে পড়ানো হয়েছে, যে অ্যামিটার আসলে একটি গ্যালভানোমিটারই, যেখানে গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে একটি ক্ষুদ্র মানের রোধ যুক্ত করে আমরা অ্যামিটার তৈরি করি, এবং সেই অ্যামিটারটি আবার মূল বর্তনীতে, এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে মূল বর্তনীর সাথে অ্যামিটারের অবস্থান কিন্তু সিরিজে, মূল বর্তনী হচ্ছে এইটি। এবং এরপরে তোমরা জানলে হচ্ছে ভোল্ট মিটারের গঠন এবং ব্যবহার। আগের মতোই যে ভোল্ট মিটার আসলে আলাদা কিছু নয়, ভোল্ট মিটারও আসলে একটি গ্যালভানোমিটার যার সাথে সিরিজে একটি উচ্চমানের সংযুক্ত আছে, এবং এই ভোল্ট মিটারটি আবার আমরা মূল বর্তনীর সাপেক্ষে সংযুক্ত করি হচ্ছে একটি সমান্তরাল সংযোগে, সমান্তরাল অনুক্রমে। এবং সবশেষে তোমরা যেটি জানলে সেটি হচ্ছে একটি মাল্টিমিটারের ব্যবহার। এখন তোমাদের এখানে আবার মনে করিয়ে দেওয়া ভালো যে আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই শেষ, কিন্তু এখানে শেষ হয়ে শেষ না। তোমরা এখানে যেহেতু এই কোভিড মহামারীর কারণে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে তোমাদের যন্ত্রপাতির সামনে নিয়ে এই ক্লাসটি নেওয়ার কথা ছিল, এই কোভিড-19 মহামারীর কারণে আমরা সেটি যেহেতু পারছি না, তাই তোমাদের যেন একটু সাহায্য হয় সে কারণে আমরা অনলাইনে এই ক্লাসটি এখন নিলাম। কিন্তু দিন শেষে তোমাদের অবশ্যই মহামারী শেষ হওয়ার পরে প্র্যাকটিক্যাল ক্লাসে আসতে হবে, প্রতিটি যন্ত্র নিজে হাতে কলমে চিনতে হবে, ব্যবহার শিখতে হবে। এখানে যে কটি বললাম যে অ্যামিটার এবং ভোল্ট মিটারের ব্যবহার এবং মাল্টিমিটারের ব্যবহার তোমাদের শিখতেই হবে, কারণ এই যন্ত্রগুলো ব্যবহার করেই আমরা বিভিন্ন ব্যবহারিক পরীক্ষণের মান নির্ণয় করব, বিভিন্ন রকম রিডিং নিব। তুমি নিজে যদি ব্যবহার করতে না পারো সেক্ষেত্রে কিন্তু এখানে ব্যবহারিক কোর্সে তুমি খুব ভালো করতে পারবে না। সেখানে তোমাদের সবার কাছেই অনুরোধ থাকবে যে এখন যেহেতু ল্যাবে আসার সুযোগ নেই, আপাতত তোমরা এই অনলাইন ক্লাসটি ফলো করো, অনলাইন ক্লাসটি নিয়মিত দেখো, এবং যখন আমরা মহামারীর পরে যখন ক্লাসরুম খুলে দিতে পারবো তখন অবশ্যই এই জিনিসটি আমরা হাতে কলমে আবার শিখে নেব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পরিবারের সবাইকে নিয়ে একটু নিরাপদে থাকো। সকলকে ধন্যবাদ।